স্বাগত জানাচ্ছি খতনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহিদ। সরকার মোবাইল ফোনে সারচার্জ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সব ধরনের সেবার উপর 1% হারে এই সারচার্জ আরোপ করা হবে। এখান থেকে পাওয়া অর্থ শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় করবে সরকার। এই লক্ষ্যে উন্নয়ন সারচার্জ এবং লেভি আরোপের আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। জাতীয় সংসদে আইন পাশ হলে এই সারচার্জ কার্যকর হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। আজ আমাদের আলোচনার বিষয়ে মোবাইল ফোনে সারচার্জ। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন রবি আজাদের চিফ কর্পোরেট এবং পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব মন্ত্রিপরিষদের সেদিন মন্ত্রিপরিষদের বৈঠকের পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব কি বলেছিলেন। আপনি যদি মোবাইল ইউজ করেন তাহলে 1% যে আপনার মোবাইল কোম্পানি আপনার কাছ থেকে যে আপনার বিল নিচ্ছে তার সঙ্গে 1% অ্যাড হবে মোবাইল কোম্পানি। এটা গভর্নমেন্ট টিমে মোবাইল কোম্পানির কাছ থেকে ভ্যাট তো 15% ঠিকই আছে, এটা সারচার্জ 1% সারচার্জ। আপনি মাসে যদি 1000 টাকা আপনি মোবাইল ফোনে আপনি বিল পেমেন্ট করেন তার সঙ্গে 10 টাকা অ্যাড হবে। আমরা শুনলাম মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া কি বললেন মোবাইল ফোনের সারচার্জ নিয়ে। জনাব মতিউল ইসলাম নওশাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমরা আজ কথা বলতে চাচ্ছিলাম গতকালকেই মন্ত্রিপরিষদের বৈঠকে যে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে মোবাইল ফোন সেবার উপরে সব ধরনের সেবার উপর কথা বলা, ইন্টারনেট ব্যবহার এবং SMS চার্জ, MMM চার্জ সব ধরনের সেবার প্রতি 1% হারে সারচার্জ গভর্নমেন্ট নির্ধারণ করেছেন এবং এই সারচার্জ গভর্নমেন্ট বলছেন ব্যয় হবে শিক্ষা এবং চিকিৎসা খাতে ব্যয় হবে। আপনারা কি মনে করছেন, যারা মোবাইল ফোন অপারেটর আছেন, বা রবি আজিয়াটা কি মনে করছে এই ফলে আপনাদের ব্যবসার প্রতি কি ধরনের প্রভাব পড়তে পারে? আমরা ইভেন আজকে থেকে এক যুগ আগেও আমরা মোবাইলটা অনেকটা স্ট্যাটাস সিম্বল কিংবা অনেকটা লাক্সারি মতো ছিল। এখন সেই বিষয়টা আর নেই। মোবাইলটা এখন দৈনন্দিন কাজে লাগছে এবং মোবাইল ছাড়া একটা দিন আপনার সত্যি আপনার কল্পনা করতে পারেন কিনা আপনি নিজেও ভেবে দেখতে পারেন। আপনার আমাদের দর্শক যারা তারা আপনি দেখেন মোবাইল আগে একবার সকালবেলা চার্জ দেওয়া হতো, আপনার এটা 2 দিন ব্যবহার করতেন। এখন আপনি যখন একটা মোবাইল চার্জ করেন আপনার যেন চার্জটা মাঝপথে বন্ধ হয়ে গেলে আপনার রিচার্জ করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা মানুষ করেছে, কারণ সে মোবাইল বিহীন চিন্তা করতে পারে না। এটা একটা তার পোশাক আশাকের তার একটা সবকিছুর একটা পার্ট হয়ে গেছে এখন মোবাইলটা। সো আমরা প্রথমত আমি যে খাতটা আইডেন্টিফাই করেছে সরকার, যে 1% সারচার্জ মোবাইলের উপর আরোপ করে যেখানে এটা ব্যয় করা হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি খাত। সেটা একটা হচ্ছে শিক্ষা এবং চিকিৎসা। কিন্তু এই মোবাইল ইন্ডাস্ট্রির উপরে এই 1% সারচার্জ আরোপ করার পরে এই ইন্ডাস্ট্রিতে এটার ইম্প্যাক্ট কি হবে সেটাই আমরা আলোচনা করতে চাই। খাত দুটোর ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বলা হচ্ছে যে বছরে প্রায় 140 কোটি টাকায় এইখান থেকে সারচার্জ থেকে সরকার আয় করবে এবং এই টাকাটা ব্যয় করবে শিক্ষা এবং চিকিৎসা খাতে। হ্যাঁ, এটা অত্যন্ত একটা ভালো খাত, আইডেন্টিফাইড খাত। কিন্তু সমস্যা হবে এই 1% সারচার্জ করে 140 কোটি টাকা ওই দুইটা খাতে খরচ করতে গিয়ে, সহযোগিতা করতে গিয়ে মোবাইল খাতে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে যে ইম্প্যাক্টটা হবে সেটা আমরা মনে হয় আমরা একটু ভুলে গিয়েছি। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, এই বিষয়ে কিছু রিসার্চ করা হয়েছিল কিছুদিন আগে, কারণ এই বিষয়টা তো আপনি জানেন সরকার আগেই ঘোষণা দিয়েছে। বিষয়টা যখন ঘোষণা দেওয়া হয়েছে তখন GSMA মোবাইল অপারেটরদের গ্লোবাল প্রতিষ্ঠান, তারা এবং ডিলয়েট, এটা গ্লোবাল অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং ফার্ম, ইন্ডিপেন্ডেন্ট ফার্ম, তারা এই বিষয়টা সার্ভে করেছিল যে 1% সারচার্জ আরোপ করলে কি কি হতে পারে, কি কি ইম্প্যাক্ট এটাতে হতে পারে। তাদের সার্ভেতে দেখা গিয়েছে যে 1% সারচার্জ আরোপ করলে 2.9 মিলিয়ন সাবস্ক্রাইবার কমে যেতে পারে ওভার এ পিরিয়ড অফ নেক্সট 6 ইয়ার্স। এটা বাংলাদেশের জন্য সার্ভে করা হয়েছিল, বাংলাদেশ মার্কেটের জন্য সার্ভে করা হয়েছিল। আচ্ছা, 2.9 মিলিয়ন সাবস্ক্রাইবার ওভার এ পিরিয়ড অফ 6 ইয়ার্স কমে যেতে পারে। এবং আপনি জানেন যে এটার কারণে আগামী 6 বছরে আরেকটা ইম্প্যাক্ট হতে পারে। 8,35,000 নতুন সাবস্ক্রাইবার কম যোগ হতে পারে। বর্তমান সাবস্ক্রাইবার কমার কোনো কথা সেখানে বলা হয়নি, কিন্তু সার্ভে দেখেছে
যে 8,35,000 নতুন এটা কি সংযোজন কম হবে সাবস্ক্রাইবার ওভার পিরিয়ড অফ নেক্সট 6 ইয়ার্স। আচ্ছা, এটা কি শুধুমাত্র ভয়েস কলের ক্ষেত্রে বলছেন নাকি ডেটা ইউজের ক্ষেত্রে বলছেন? না, এটা মেইনলি 3G কানেকশনস এর জন্য, মেইনলি ডেটা আচ্ছা, mainly ডেটার জন্য আমি বলছি। জি। এবং এটাতে যেটা রেজাল্ট হতে পারে, এই সার্ভেতে আরো দেখা গিয়েছে যে আপনার 2020 সালের মধ্যে জিডিপি গ্রোথতে কিছু ইম্প্যাক্ট হতে পারে, উইচ উড বি অ্যারাউন্ড $355 মিলিয়ন পর্যন্ত ইম্প্যাক্ট হতে পারে। জি। এবং লোয়ার ট্যাক্স রেভিনিউ হতে পারে এটার কারণে, আপ টু $14 মিলিয়ন। সো আপনি এই সমস্ত কিছু সামগ্রিক যোগ করলে এটা 1% যতটা আপনার ইনপুট দিবে, সহযোগিতা করবে, হ্যাঁ। তার চাইতে এটার ইম্প্যাক্টটা মনে হয় আরেকটু বড়। সেক্ষেত্রে আপনি যেহেতু বলছেন যে আপনারা প্রস্তুত ছিলেন, আপনারা জানতেন যেটা হবে এবং এটার জন্য আপনারা সার্ভে করেছেন এবং সেই সার্ভেটা আশা করি যে আমরা ইন্ডিপেন্ডেন্ট আসলে প্রস্তুত ছিলাম না, আমরা ভেবেছিলাম, যেহেতু আমরা আগেও রিঅ্যাকশন দিয়েছি, আচ্ছা। আমরা ভেবেছিলাম হয়তো এটার কোনো পরিবর্তন হতে পারে। আচ্ছা। এবং সেই জন্য এই জিনিসগুলো আমরা দেখেছি আসলে ইম্প্যাক্ট কি, এবং বিভিন্ন জায়গায় এটা আমরা শেয়ারও করেছি এই ইনফরমেশনগুলো। তো এর ফলে আপনাদের যে হিসাব দেখছেন, আপনারা যে সার্ভে করছেন, যেটাকে আপনারা ইন্ডিপেন্ডেন্ট সার্ভে বলছেন, সেই সার্ভে অনুযায়ী আপনাদের গ্রোথ কমে যাবে, তাই তো? তাহলে কি আমি ধরে নেব যে মানুষ কম কথা বলবে? কম কথার চাইতে আসলে যেটা হবে, আপনি তো জানেন যে প্রায় 96% মানুষ যারা ইন্টারনেট ব্যবহার করে, এই 96% মানুষ কিন্তু ডেটা অ্যাক্টিভেট করে অথবা ডেটা ব্যবহার করে আর স্মল অথবা সেলুলার ডিভাইস, মোবাইল ডিভাইস দিয়ে। এবং তখন যেটা হবে, যারা নতুন যারা গ্রো করার, সেটা যেহেতু গ্রোথ কমে যাবে এবং সব দিক থেকে আপনার এটা একটা ইম্প্যাক্ট তো হবেই, এবং মেইন ইম্প্যাক্টটা আপনার আমার মনে হয় ডেটাতে হবে। এখন ডেটার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, যখন 3G এসেছিল বাংলাদেশে, যখন নতুনভাবে শুরু হলো, তখন আমরা সবাই আশা করছিলাম যে এর ফলে আমাদের ডেটা ইউজের ক্ষেত্রে একটা বিপ্লবী পরিবর্তন আসবে, এবং এসেছে আসলে, এবং এসেছে। এবং আমরা এটাও বলছিলাম যে গ্রামের দূর দূরান্ত অঞ্চলে আমরা ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা এবং চিকিৎসা খাতেও আসলে করা যেতে পারে। একজন ডাক্তার শহরে ঢাকায় বসে হয়তো দূরে গ্রামের কোনো রোগীকে দেখতে পারেন, শিক্ষার ক্ষেত্রে একই হতে পারে। একজন শিক্ষক এখান থেকে কথা বলতে পারেন, যেটা দূর প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক ছাত্রছাত্রীরা সেটা শুনতে পারবে। এই যে ব্যবস্থাগুলো, এটা কিন্তু ঠিক সে অর্থে এখনো ভিজিবল হয়নি বাংলাদেশে। সো আমরা যে কথা বলছিলাম যে ডেটা স্পিড বাড়ার ফলে এই সুবিধাগুলো আসলে বাড়বে, সেটা কি আসলে আরো বেশি বাধাপ্রাপ্ত হবে এর ফলে, বা আপনার কি মনে হয়? না, আপনার এটার কারণে আপনার যেটা হবে সেটা হচ্ছে মানুষ হয়তো কম, যে পেনিট্রেশনটা হওয়ার কথা, রুরাল পেনিট্রেশন, কারণ মানুষের যদি জিডিপি গ্রোথের কারণে কি হবে, ইকোনমিতে যখন ইম্প্যাক্ট হবে, মানুষের ইনকাম সেই হিসাবে কম হবে, সেই হিসাবে আমার ডিসপোজেবল ইনকাম কম হবে। তখন ডিসপোজেবল ইনকাম যখন আমার কম হবে, আমি এই দিক থেকে সাশ্রয় করে আমার কঠিন সময়ের জন্য আমি টাকাটা সরিয়ে রাখবো অন্য কাজে ব্যবহার করার জন্য, আরো বেশি গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে সেটাতে ব্যবহার করার জন্য, অথবা দৈনন্দিন চলার জন্য। সেটাতে যেটা হবে সেটা হচ্ছে নতুন অ্যাডিশন হয়তো কম হবে, যেখানে গ্রাহক আরো বাড়তে পারতো সেটা হয়তো কমে যাবে। জনাব মতিউল ইসলাম নওশাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আরো কথা বলবো আপনার সাথে। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিউল আরো একবার। আজ আমরা কথা বলছি মোবাইল ফোনের সারচার্জ নিয়ে। এই নিয়ে কথা বলছেন রবি আজাদ, বাংলাদেশের চিফ কর্পোরেট এবং পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ। জনাব নওশাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আর একবার। আজ আমরা কথা বলছিলাম যে মোবাইল ফোনের সারচার্জ নিয়ে। গভর্নমেন্ট যেটা গতকালকে মন্ত্রিপরিষদে এটা অ্যাপ্রুভ করেছেন, অনুমোদন দিয়েছেন। আপনার কাছে আমি এখন জানতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে সারচার্জ ইম্পোজ করা হলো, এটার বলা হচ্ছে এটা প্রতি মাসে বিলের সাথে এই টাকাটা নেওয়া হবে গ্রাহকদের মাধ্যমে, কিন্তু মোবাইল ফোনের কোম্পানির কাছ থেকে নেওয়া হবে। এটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনারা আসলে প্রস্তুত কিনা? আচ্ছা, এইটা প্রস্তুতির জন্য কিছু সময় প্রয়োজন আছে। সময় প্রয়োজন আছে, অ্যাটলিস্ট 1.5 থেকে 2 মাস সময় আমাদের প্রয়োজন এটাকে অ্যালাইনমেন্ট করার জন্য। কারণ হচ্ছে বিলিং সিস্টেমটাকে আমাদের অ্যালাইন করতে হবে, এবং উই ক্যানট অ্যাফোর্ড টু মেক মিস্টেকস ইন দিস থিং, বিকজ এটা তো কাস্টমারের কাছে যাবে জন্য। কারণ হচ্ছে বিলিং সিস্টেমটাকে আমাদের অ্যালাইন করতে হবে, এবং উই ক্যানট অ্যাফোর্ড টু মেক মিস্টেকস ইন দিস থিং, বিকজ এটা তো কাস্টমারের কাছে যাবে। এবং 1% সারচার্জ যখন আমরা অ্যাড করব, এই পুরো বিলিং সিস্টেমের মধ্যে এটাকে ইনক্লুশন করতে হবে এবং পুরো সিস্টেমকে অ্যালাইন করতে হবে। এই সমস্ত কিছু শেষ করার জন্য আমাদের অ্যাটলিস্ট 45 ডেজ মিনিমাম, নিজের পক্ষে 45 দিন সময় আমাদের প্রয়োজন, সময় লাগবে। সময়
আচ্ছা, আমরা সরকারের কাছে আমরা আমাদের আবেদন হচ্ছে এটা অন্তত আমাদেরকে 45 দিন সময় দেয়া হোক, এবং আমরা এটাকে ওয়েলকাম করছি। কিন্তু আমি প্রথমেই বলেছি জি। যে দুটো খাতকে আইডেন্টিফাই করা হয়েছে, এটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। এটা বলছেন আপনি 45 দিন শুধুমাত্র আপনার এটা আমি কোম্পানির রবির। ক্ষেত্রে বলছেন, অন্যরা হয়তো আবার কিছু এদিক ওদিক হতে পারে, হতে পারে, কারো কম লাগতে পারে, কারো বেশি কম লাগতে পারে, কিছু এটা বেশি লাগতে পারে। এফিশিয়েন্সি কিভাবে ডিপ্লয় করবে, কারণ বিলিং সিস্টেমটা তো এই লোকালি ম্যানুফ্যাকচার না, উই হ্যাভ bought it from company, so they have to come and align, তারা অ্যালাইন করতে হবে পুরো সিস্টেমটাকে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে যে যে ফান্ডের জন্য যে কাজে এই টাকা নেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় হবে, কিন্তু ইতোমধ্যেই মোবাইল ফোন অপারেটররা আপনারা সোশ্যাল অবলিগেশন ফান্ড একটা আছে, সেখানেও 1% হারে আপনারা কারেক্ট, আসলে এটা আপনি খুবই পার্টিনেন্ট একটা পয়েন্ট রেজ সেখানেও করেছেন। অর্থ দিচ্ছেন। তাহলে দুটো কি একই রকম হয়ে গেল কিনা আসলে? আমি অনেকটা তাই মনে করি, ওইটা একটা সামাজিক দায়বদ্ধতা, আপনার শিক্ষা এবং চিকিৎসা খাতে সহায়তা দেওয়াটা, এবং সোশ্যাল অবলিগেশন ফান্ডের টাইটেল ইটসেলফ বলে দিচ্ছে যে এটাও একটা সামাজিক দায়বদ্ধতা। এবং সোফার আমরা প্রায় এই ফান্ডে 600 কোটি টাকা আছে যেটা আনইউটিলাইজড এখনো। এই ফান্ড ম্যানেজ করে কি সরকার? এটা সরকারই ম্যানেজ করার কথা, আপনার মোবাইল অপারেটররা তো এটা দিয়ে দিচ্ছে যথাসময়, প্রতি মাসে সেখানে টাকা দিয়ে দিচ্ছেন, চলে যাচ্ছে টাকা, যে সময় নির্ধারণ করা আছে সেই নির্ধারিত সময়ে সেই টাকাটা যথাযথ ফান্ডে চলে যায়। এবং এইখানে এখনো 600 কোটি টাকা আনইউটিলাইজড বসে আছে। আমার এই টাকাটাকে কাজে লাগাতে পারলে ভালো হতো। আপনার কোনো ধারণা আছে যে কি কি খাতে ওই অর্থটা ব্যয় হবে যখন এই ফান্ড রেজ করার কথা বলা হয়েছিল? ওই জিনিসগুলো নির্ধারিত হবে, এখনো সেটা নির্ধারিত হয়নি। আমরা সাজেস্ট করেছি যে আপনার সাচ অ্যাজ রুরাল পেনিট্রেশন, মোবাইল রিলেটেড খাতে এটাকে খরচ করার জন্য, তোদের এই সেবাকে আরো বেশি মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়া যায়। আচ্ছা, আর একটা বিষয় আপনি দৃষ্টি করি যে প্রত্যেক এখনকার কর্পোরেট হাউসগুলোই, স্পেশালি আপনার মোবাইল ফোন যারা অপারেটর আছেন, তারা সবাই তাদের নিজস্ব সিএসআর ফান্ড আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা কার্যক্রম আপনারা পরিচালনা করছেন। জি। অন টপ অফ অল দিস থিংস, সোশ্যাল অবলিগেশন ফান্ড বা এখন যে নতুন সারচার্জ হলো, এর ফলে কি আপনার মনে হয় যে ওইখানে যে ব্যয়টা আছে সে ব্যয়টা আপনাদের সংকোচন হবে কিনা? আপনি সঠিক বলেছেন, কারণ দিনের শেষে তো আমাদের তো ব্যাগ তো একটাই, একটা অংশ থেকে আমাদেরকে দেখতে হবে যে কিভাবে খরচ হচ্ছে। সো যেটা দাঁড়াচ্ছে যে আমরা আরো কেয়ারফুল হব, এবং আমাদের যেমন আমরা নিজেরাই আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা যা করি, সেটা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের একটা প্রজেক্ট আছে, যেমন রবির আলো। আমরা যে গ্রামে আমরা যেখানে এমন একটা জায়গা সিলেক্ট করেছি যেখানে আগামী 10 বছরে ন্যাশনাল গ্রিড যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেখানে আমরা সোলার ইলেকট্রিসিটি ক্রিয়েট করছি, এবং ওই এলাকায় আমরা বেশ কিছু বাড়িতে আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি, এবং ইটস কোয়াইট সোলার হোম সিস্টেমের মাধ্যমে। সোলার হোম সিস্টেম কাইন্ড অফ। সো আমরা সেটা যেভাবে এক্সপ্যানশন করছিলাম, এবছর এক্সপ্যানশনটা একটু কম করছি, এবং মেইনটেনেন্স বেশি করছি। আচ্ছা, নতুন প্রজেক্টের ব্যাপারে আমরা একটু কশাস। সিএসআর এর ব্যাপারে হচ্ছে যে যেটা বলা হয়ে থাকে সবসময় যে এটা এমন এক ধরনের প্রোগ্রাম যেখানে মানুষ সাস্টেনেবল হয় এবং তারা নিজেরা পায় দাঁড়াতে হবে। ইটস নট ওয়ান অফ থিং, আপনি একবার কিছু করলেন সেটা না। এই জাতীয় প্রোগ্রাম কি আসলে আপনার কীভাবে দেখেন? আমরা প্রায় দেখি যে অনেক সময় এরকম কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে, এখনকার অনেক কর্পোরেট কোম্পানি নিচ্ছেন কর্পোরেটসরা। এটাকে আসলে আপনি কি দেখেন? সিএসআরটাকে আসলে আপনি কোন জায়গায় স্ট্র্যাটেজাইজ করা? আমরা সিএসআর এর চেয়ে আমরা বিশ্বাস করি যেটা সিআর, যে কর্পোরেট রেসপন্সিবিলিটি, এবং আমরা যে কোনো প্রোগ্রাম আমরা হাতে নেই, আমরা দেখি যে এটা সেলফ সাস্টেনিং হয় কি না। আচ্ছা, সো আমাদের রবির আলো যে প্রোগ্রাম আছে, এটা গত 5 বছর ধরে কাজ করছে, এবং আমরা এই প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছি। আমরা গ্র্যাজুয়ালি তাদেরকে ট্রেন করছি যে তারা যেন নিজেরা এটা মেনটেন করতে পারে, কারণ আমরা কিছুদিন আমরা সাহায্য করেছি। আপনি তো জানেন সেই বিখ্যাত চাইনিজ প্রভার্বের কথা, যে ডোন্ট গিভ এ ফিশ টু এ ম্যান, টিচ হিম হাউ টু ফিশ, রাইট? সো আমরা চাই যে মানুষ যদি নিজেই মাছ ধরতে শেখে, তাহলে সে মাছ ধরে তুলে খেতে পারবে। সো হোয়াট উই ডু ইজ উই আর ট্রাইং টু টিচ দেম হাউ টু ডু মেনটেন্যান্স, এবং তারা এটা কীভাবে মেনটেন করতে পারবে, এবং নিজেরা তারা সমিতি করে যদি এটাকে চালিয়ে নিতে পারে, আমার মনে হয় দ্যাট উড বি গ্রেট। এবং আমরা আরও একটা আমাদের আরও একটা প্রজেক্ট আছে,
রবি যে আপনার রেলওয়ে স্টেশনগুলোতে বিশুদ্ধ খাবার পানি আচ্ছা। যে আমরা দিচ্ছি, সেটাও আমরা আপনি দেখেছেন হয়তো বা বড় বড় রেলওয়ে স্টেশন জাংশনস গুলো আমরা কভার করেছি। আমরা আরো কয়েকটা জায়গায় আমরা একটা উদ্যোগ নিচ্ছি যেখানে মোর পপুলাস মানুষজন যেখানে যায়, মানুষকে পানি যেন কিনে খেতে না হয় এবং উঠার সময় একটা নিজে বটল ফিল করে উঠে যেতে পারে ট্রেনে দূর দূরান্তে যাওয়ার কথা। আমরা সেই প্রজেক্টটা আমরা মেনটেন্যান্স মোডে আছি এবং উই আর ট্রাইং টু ক্রিয়েট দিস এজ এ সেলফ সাস্টেনিং। ইভেন কোনো সময় রবি যদি এই প্রজেক্টটা আর না বাড়ায় সে যেন নিজে বেঁচে থাকে, সে নিজে সেই হিসেবে আমি বলছি আপনি যে ওয়াটার প্রজেক্টের কথা বলছেন, যে ওয়াটার ট্যাঙ্ক থাকবে, এইটার ব্যবস্থাপনা কি করবে, কে মেনটেন করবে, সেটা কি রবি করবে? এটা রবি এবং ওয়াটার এইড অ্যাকচুয়ালি এই জিনিসটা একসাথে করেছে বিকজ আমরা উই আর নট ওয়াটার ইজ নট আওয়ার কোর এক্সপার্টিজ। সো আমরা ওয়াটার এইডকে আমাদের পার্টনার হিসেবে নিয়েছিলাম। সো তারা ডিজাইন করেছে এটাকে এবং রবি অ্যারেঞ্জ করেছে মেনটেনেন্স। বাংলাদেশ রেলওয়ে জায়গা দিয়েছে, রবি এটা মেনটেন করছে। তারা ইনভেস্ট করেছে এবং মেনটেন করছে। সো আমরা গ্র্যাজুয়ালি আমরা চাবো যে এটা যেন নিজেই টিকে থাকতে পারে। আমি একটু ভিন্ন ধরনের প্রশ্ন করবো সিএসআর নিয়ে। সেটা হচ্ছে যে এখন প্রায় বলা হচ্ছে যে সিএসআর যদি কোম্পানি করে থাকে তাকে প্রণোদনা দেওয়ার কথা বলা হচ্ছে এবং বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে এটাকে ম্যান্ডেটরি করা হচ্ছে। এটা কি আসলে করা উচিত কিনা, আপনার কি মনে হয়? তাহলে কি আর সিএসআর বা সিএসআর থাকে কিনা আসলে? আমি মনে করি তখন তো আসলে রেগুলেশনস পর্যায়ে চলে যায় এটা। কারেক্ট। আমি মনে করি অনেক সময় এটা চিকেন অ্যান্ড এগ সিচুয়েশন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় দেখা যায় যে যারা অনেক কিছু করতে পারে কিন্তু তারা করছে না, রাইট? আবার অনেকে চিন্তা করে যে আমার অল্প ইনকাম আছে সেখান থেকে আমি আপনার একটা সেবা করতে চাই। এটা একটা এই মনস্কতা মানুষের সবসময় থাকে না। তো যদি দেখা যায় যে এটা প্রণোদনার মাধ্যমে আসছে না, তখন আইন করেও করা যেতে পারে। তার কারণ হচ্ছে এটা ঠিকই আছে আমার মনে হয়। তখন কিন্তু আসলে সিএসআর থাকলো না, তখন রেগুলেশনস হয়ে গেল। এটা রেগুলেশনস হবে, বাট এটার কারণে যেটা হবে সেটা আপনার সে হয়তো অত খুশি মনে কাজটা নাও করতে পারে। হ্যাঁ, বাট যারা করছে তারা তো এটা করতেই থাকবে। জনাব মতিউল ইসলাম নওশাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পের জন্য আজকে এখানে শেষ করতে হচ্ছে। ভবিষ্যতে এই নিয়ে আমরা আপনার সাথে আবার জাহিদ ভাই আপনাকে ধন্যবাদ এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির সব দর্শকদেরকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।